এই প্রশ্নটা শুনতেই অনেক সরল মনে হচ্ছে, কিন্তু এই প্রশ্নের উত্তরটা আসলে খুব জটিল। আমি তোমাদের কাছে পরিষ্কার করে বলছি, ইতিহাস ঘাটলে একটা জিনিস বারবার দেখা যায়। আমেরিকা আর ইসরায়েল যখনই কোনো দেশের সাথে কথা বলেছে, কি করেছে, সেই চুক্তি তারা নিজেদের সুবিধা মতো ভেঙে ফেলেছে। এটা আমি আবেগ থেকে বলছি না, এটা ফ্যাক্ট। ইরানের সাথে দেখো, 2015 সালে জেসিপোয়া মানে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন, এই চুক্তি হয়েছিল। এটা ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটা বড় আন্তর্জাতিক চুক্তি। ইরান রাজি হয়েছিল তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমাবে। বিনিময়ে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো বলেছিল নিষেধাজ্ঞা তুলে নেবে। ইরান তার কথা রেখেছিল। কিন্তু 2018 সালে ট্রাম্প এসে এক কথায় ওই চুক্তি থেকে বেরিয়ে গেল। শুধু তাই না, আরও করা নিষেধাজ্ঞা চাপিয়ে দিল। মানে ইরান কথা রাখলো, আমেরিকা রাখলো না। এরপর আবার 2020 সালে ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক কমান্ডার জেনারেল কাসেম সুলেমানিকে ইরাকে হত্যা করা হলো। এই লোকটা কিন্তু আইএসআইএস এর বিরুদ্ধে লড়াইয়ে মস্ত বড় ভূমিকা নিয়েছিল। এই লোককেই ড্রোন হামলায় মেরে ফেলা হলো। তো ইরানের যে রাগ, সেটা কি অকারণ? না। তাহলে বলো, একটা দেশ বারবার এইভাবে ধোঁকা খাওয়ার পর কি সে আর বিশ্বাস করবে? করবে না। আর ইরানও করছে না। বন্ধুরা, ইরান এবার অন্য একটা পজিশনে আছে। তারা পরিষ্কার বলে দিচ্ছে, কোনো আলোচনা না, কোনো চুক্তি না, যুদ্ধ তোমরা শুরু করেছো, শেষ আমরা করব। এটা শুনতে গর্বের কথা মনে হতে পারে, কিন্তু এর পেছনে একটা কারণ আছে। ইরান দেখেছে যে যতবারই তারা টেবিলে বসেছে, তাদের হাত ধরে টেনে নিয়ে গেছে আর পেছন থেকে ছুরি মেরেছে। তো এবার তারা ওই টেবিলের দিকে যাচ্ছেই না। এখন কেউ কেউ বলবে, এত যুদ্ধ করে কি লাভ? ক্ষয়ক্ষতি তো হচ্ছে। হ্যাঁ, ক্ষয়ক্ষতি হচ্ছে, এবং সেটা প্রচুর। সেটা নিয়ে আমি একটু পরে আপনাদের বলবো। কিন্তু ইরানের হিসেবটা হলো, এখন যদি ঝুঁকে পড়ি তাহলে আমার কাছে যা আছে সেটাও চলে যাবে। লড়াই করলে অন্তত নিজের শর্তে থাকা যাবে। বন্ধুরা, আসি আজকের সবচেয়ে বড় এবং সবচেয়ে চমকে দেওয়া খবরে। ইরানের প্রাক্তন বিদেশমন্ত্রী, যিনি এখন আর সক্রিয় রাজনীতিতে নেই, তিনি তেহরানের নিজের বাড়িতে ছিলেন স্ত্রীর সাথে রাতেবেলা। এটা কোনো সামরিক ঘাঁটি না, কোনো মিলিটারি বেস না। এটা একটা সাধারণ আবাসিক বাড়ি। সেই বাড়িতে হামলা হলো। তার স্ত্রী ঘটনাস্থলেই মৃত্যু হলো। আর তিনি নিজে এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। এখন প্রশ্ন হলো, কেন? এই লোকটা তো এখন কোনো পদে নেই, তাহলে কেন তাকে টার্গেট করা হলো? এখানেই আসছে আসল রহস্য। এই ভদ্রলোক আসলে একটা গুরুত্বপূর্ণ কাজ করছিলেন পর্দার আড়ালে। পাকিস্তান চেষ্টা করছে ইরান আর আমেরিকার মধ্যে একটা সেতু তৈরি করতে। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নাকি ইরানের সাথে কথা বলতে চান। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের একটা অংশ চাইছে কোনো একটা সমাধান বেরোক। এই মধ্যস্থতার যে কাজটা, সেটার জন্য পাকিস্তান এই প্রাক্তন বিদেশ মন্ত্রীকে ব্যবহার করছিল। তিনি মিডলম্যান হিসেবে, বা মিডলম্যান ছিলেন, এবং ইসরায়েল ঠিক সেটাই জানতো। তাই ইসরায়েল সেই শান্তির সম্ভাবনাটাকেই মেরে ফেললো। ভাবো একটু, একজন মানুষ যিনি দু দেশের মধ্যে কথা বলাতে চাইছেন, যুদ্ধ থামাতে চাইছেন, তার বাড়িতে হামলা, তার স্ত্রীকে হত্যা। এটা কোন ধরনের যুদ্ধনীতি? বন্ধুরা, একটা এই প্রশ্নটার উত্তর বুঝতে হলে একটু ইসরায়েলের জায়গায় গিয়ে ভাবতে হবে। মানে সেটা সমর্থন করার জন্য না, বোঝার জন্য। ইসরায়েলের সবচেয়ে বড় ভয় হলো, আমেরিকা যদি ইরানের সাথে কোনো ডিল করে ফেলে, তাহলে মিডল ইস্টে ইসরায়েলের একচেটিয়া প্রভাব কমে যাবে। ট্রাম্প যদি ইরানের সাথে বসে যায়, তাহলে ইসরায়েলকে একা ছেড়ে দিতে পারে। কারণ ট্রাম্পের মূল লক্ষ্যই হলো আমেরিকার স্বার্থ, ইসরায়েলের স্বার্থ নয়। তাই ইসরায়েলের কৌশল হলো, কোনো শান্তি আলোচনা হতে দেওয়া যাবে না। আলোচনার প্রতিটা রাস্তা বন্ধ করে দাও, যাতে যুদ্ধ চলতে থাকে, আর আমেরিকার কাছ থেকে সামরিক সমর্থন পেতে থাকো। এটা কোনো ষড়যন্ত্র তত্ত্ব না, এটা কূটনীতির বাস্তব ঠান্ডা গণিত। বন্ধুরা, আসি মাটির কাছের বাস্তবতায়। ইরানের ভেতরে কি হচ্ছে? রেড ক্রিসেন্ট সোসাইটি মানে ইরানের রেড ক্রস,
তারা যে রিপোর্ট দিয়েছে সেটা পড়লে মাথা ঘুরে যায়। তারা বলছে এই হামলার পর থেকে এখন পর্যন্ত ১,৫০০-এরও বেশি মানুষকে ধ্বংসস্তূপের নিচে থেকে বের করা হয়েছে। শুধু উদ্ধার করা মানুষের সংখ্যায় ১,৫০০-এর ওপরে। আর মোট কয়টা ক্ষয়ক্ষতি হয়েছে জানো? ২৮ তারিখ থেকে এখন পর্যন্ত মাত্র কয়েক দিনে ইরানের মধ্যে ১,১৫,০০০ নাগরিকের স্থাপনা সম্পূর্ণ ধ্বংস হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। একটু ধরো এই সংখ্যাটা, ১,১৫,০০০ বিল্ডিং, এবং এর বেশিরভাগটাই তেহরান এলাকায়। এখন প্রশ্ন হলো, এগুলো কি সামরিক স্থাপনা? না। রেড ক্রিসেন্ট পরিষ্কার করে বলছে হাসপাতাল, ধর্মীয় স্থান, আবাসিক বাড়িঘর, কারখানা, এগুলোতে হামলা হয়েছে। মানে যেখানে সাদা মানুষ থাকে, পড়ে, কাজ করে, অসুস্থ হলে যায়, সেই সব জায়গা। এটা যুদ্ধের নিয়মে কোথায় পড়ে? আন্তর্জাতিক মানবিক আইন কি বলে এই ব্যাপারে? জেনেভা কনভেনশন কি বলে? এই প্রশ্নগুলোর উত্তর কেউ দিচ্ছে না। কারণ আমেরিকা আর ইসরায়েলকে প্রশ্ন করলে জবাবদিহি চাইতে হয়, আর সেটা করতে অনেকেই ভয় পায়। বন্ধুরা, আসি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরে। এটা নিয়ে আন্তর্জাতিক মিডিয়া খুব একটা কথা বলছে না, কিন্তু এটা অনেক বড় বিষয়। ইরানে একটা বিল্ডিং আছে যেটার নাম পাস্তুর ইনস্টিটিউশন। এটার বয়স ১০০ বছরেরও বেশি। এখানে কি হয়? এখানে রোগের টিকা তৈরি হয়, মহামারীর সময় মানুষের চিকিৎসা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা মানে WHO, তো এই ডাব্লিউএইচওর সাথে এই ইনস্টিটিউটের সরাসরি সম্পর্ক। ডাব্লিউএইচওর মাধ্যমে ইরানে ভ্যাকসিনেশন প্রোগ্রাম চলে। সেই বিল্ডিংয়ে হামলা করা হয়েছে আর সম্পূর্ণ ধ্বংস। ভাবো, ১০০ বছরের একটা চিকিৎসা প্রতিষ্ঠান যেটা রোগ প্রতিরোধ করে, মানুষের জীবন বাঁচায়, সেটা বোমা মেরে গুঁড়িয়ে দেওয়া হলো। ইরান এখন ডাব্লিউএইচওকে চিঠি দিয়েছে, মানবাধিকার সংগঠনগুলোকে জানিয়েছে, বলেছে এই হামলার নিন্দা করুন। কিন্তু এখন পর্যন্ত সেরকম কোনো কড়া বিবৃতি আসেনি। কেন আসেনি? কারণটা তুমি নিজেই বুঝতে পারছো। বন্ধুরা, নেক্সট আপডেট, এই হামলায় তো মানুষ আর হাসপাতাল না, ইতিহাসও ধ্বংস হয়েছে। ইরান ইউনেস্কোর কাছে ইমার্জেন্সি মিটিং চেয়েছে, কারণ গুলিস্তান প্রাসাদ, তো যেটা ইউনেস্কো হেরিটেজ সাইট, ইস্পাহানের চেহেল সোতুন প্রসাদ প্রাসাদ আরেকটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আমি আবার নামটা আপনাদেরকে বলে দিচ্ছি, ইস্পাহানের চেহেল খতুন প্রাসাদ। তো হাজার হাজার বছরের পুরনো একটা জামে মসজিদ। সেখানে কি হয়েছে, একটা গুহা আছে। তো হাজার হাজার বছরের প্রাচীন একটা গুহা আছে, সেই জায়গাগুলোতে হামলা হয়েছে। মানে এই যুদ্ধে শুধু মানুষ মরছে না, মানব সভ্যতার ইতিহাসও মরছে। ইরানের সংস্কৃতি আর ঐতিহ্য, তার পরিচয়, সেটাকে আঘাত করা হচ্ছে। এবং ট্রাম্প বুক ঠুকে বলছে আমরা ইরানকে অনেকে পিছিয়ে দিয়েছি। হ্যাঁ, তুমি হাজার বছরের পুরনো স্থাপত্য ভেঙেছ, এটাকে কি জয় বলে? বন্ধুরা, নেক্সট আপডেট আসছে, একটা অদ্ভুত খবর নিয়ে আপনাদেরকে আপডেটটা জানিয়ে দিচ্ছি। এটা শুনলে তুমি হয়তো হাসবে, কিন্তু এটা সত্যি। আমেরিকান কর্মকর্তারা এবং ট্রাম্প নিজে নাকি একটা প্ল্যান বানাচ্ছেন, তো ইরানের মাটি থেকে ইউরেনিয়াম বের করে নিয়ে যাওয়ার। ইরানের কাছে এখন ৪৫০ থেকে ৫০০ কিলোগ্রাম সমৃদ্ধ ইউরেনিয়াম আছে। তো আমেরিকা চাইছে সেটা নিজেদের দখলে নিতে। পুরো প্ল্যানটা হলো, আগে ইরানের সেনাবাহিনীকে দুর্বল করো, তারপর ভেতরে সেনা পাঠাও, এই ইউরেনিয়াম উদ্ধার করো। শুধু তাই না, যেখান থেকে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করছে সেই সাইটগুলোতেও লোক পাঠাবে, সেখান থেকেও বের করে আনবে। মোট লক্ষ্য নাকি ১,০০০ কিলো। এখন একটু ব্যবহারিক দৃষ্টিতে ভাবা যাক, ১,০০০ কিলো ইউরেনিয়াম বের করতে হলে কি দরকার? বিশাল বড় খনন যন্ত্রপাতি লাগবে, হাজার হাজার শ্রমিক লাগবে, বিশাল সামরিক সুরক্ষা লাগবে। আর এই পুরোটা করতে হবে একটা দেশের ভেতরে ঢুকে, যে দেশ এখনো লড়াই করছে। ট্রাম্প যেভাবে সব কাজকে সহজ মনে করেন, এটাও সেরকম সহজ মনে করছেন। কিন্তু বাস্তবতা হলো, ইরানের মিসাইল সিটিগুলো ভূগর্ভে, সেখানে আমেরিকা পৌঁছতেও পারবে না। ওপরের অবকাঠামো ভাঙলেই সব শেষ হয় না। ইরানের আসল শক্তি মাটির নিচে লুকোনো। আরেকটা কথা,
ইরানের কাছে তেল আছে, যুদ্ধ শেষ হলে তেল বিক্রি করে ইরান নিজেকে আবার গড়ে তুলতে পারবে। ওপরে ক্ষয়ক্ষতি পূরণ করা তাদের পক্ষে সম্ভব যদি হাতিয়ার আর সামরিক শক্তি অক্ষত থাকে। বন্ধুরা, আসি নেক্সট আপডেটে। ইউএই থেকে একটা দেশের কথায় যে নিজের মুখ খুলছে না। ইউএই, দুবাই, আবুধাবি, চকচকে সব শহর, পর্যটনের স্বর্গ। এই যুদ্ধে ইউএইর অনেক ক্ষতি হয়েছে, সেটা কিন্তু মিডিয়ায় আসছে না। কেন? কারণ ইউএই সরকার পুরোপুরি মিডিয়ার ওপর নিয়ন্ত্রণ রেখেছে। যে ক্ষয়ক্ষতির খবর বাইরে বেরোবে তাকে কঠোর জরিমানা করা হবে। পর্যটকরা ভয় পেলে দুবাইতে আসা বন্ধ করবে, অর্থনীতি মার খাবে। তাই চেপে রাখো। কিন্তু নাসার যে স্যাটেলাইট, সেই স্যাটেলাইট তো মিথ্যে বলে না। তো সেই স্যাটেলাইট ছবিতে আবুধাবিতে ক্ষয়ক্ষতির প্রমাণ স্পষ্ট। কোথায় কোথায় ক্ষতি হয়েছে সেটা ওপর থেকে দেখা যাচ্ছে। মাটিতে লুকোনো গেলেও আকাশ থেকে লুকোনো যায় না। বন্ধুরা, নেক্সট আপডেট, বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী একটা আপডেট দিয়েছে। তো তারা জানিয়েছে এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম 186টি মিসাইল এবং 419টি ড্রোন ভূপাতিত করেছে। এই সংখ্যাটা মাথায় রাখো, কারণ ইরান ইসরায়েলকে আঘাত করছে না, পুরো অঞ্চলটাই কিন্তু চাপে আছে। আর ইসরায়েলি মিডিয়া বলছে গত 24 ঘন্টায় ইরানের হামলায় ইসরায়েলের 72 জন আহত হয়েছে, শুধু 24 ঘন্টায়। মানে এই যুদ্ধ কিন্তু শুধু ইরানের দিকে একমুখী হচ্ছে না, ইসরায়েলেও আঘাত পড়ছে। দেখো, এই যুদ্ধে কোনো সহজ সমাধান তো নেই। কিছু 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 জিনিস আহ, আছে যেটা পরিষ্কার। এক, ইরান এবার সহজে মাথা নোয়াবে না, কারণ তাদের অভিজ্ঞতা বলছে মাথা নোয়ালে আরো বেশি মার খেতে হয়। দুই, ইসরায়েল চাইছে না কোনো শান্তি আলোচনা হোক, কারণ শান্তি মানে ইসরায়েলের ভূমিকা কমে যাওয়া। তিন, আমেরিকার মধ্যে নিজের দুটো ভাগ আছে, একটা অংশ চাইছে ডিল করতে আর একটা অংশ চাইছে যুদ্ধ চলুক। চার হচ্ছে এই যুদ্ধে সাধারণ মানুষ, ইরানের মানুষ, ইসরায়েলের মানুষ, এই অঞ্চলের সব মানুষ, সবাই ক্ষতিগ্রস্ত। আর পাঁচ, আরব দেশগুলো এখনো পুরোপুরি বুঝে উঠতে পারছে না যে এই খেলায় তারাও ব্যবহৃত হচ্ছে। আমেরিকার তাদের প্রতি কোনো আন্তরিক ভালোবাসা নেই, শুধু স্বার্থের সম্পর্ক। এই যুদ্ধ এত সহজে শেষ হবার না। আর যতদিন না শেষ হবে ততদিন আমাদের এই খেলার প্রতিটা চাল মনোযোগ দিয়ে দেখতে হবে। বন্ধুরা, আজকের জন্য তো এতটুকু। দেখা হচ্ছে নতুন কোনো নেক্সট আপডেটে। আপনারা কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো